আপনি এলআইসির টাকা কোথাও গিয়ে একেবারে ইনভেস্ট করছেন এলআইসিতে এবং সেই টাকা নিজের শেষ জীবনে সেখানে গিয়ে আপনি হাতে পাবেন বড় একটি অঙ্ক, যে অঙ্কে আপনার জীবন আরও একেবারে স্মুথভাবে চলবে সেই বিষয়ে ভাবছেন। কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠছে অনেক জায়গায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা প্রশ্ন, যে কেন এলআইসির যে টাকা সেই টাকা শেয়ার মার্কেটে ঢালা হলো, কেন সরকারের তরফে এই যে ডিসিশন সেই ডিসিশন নেওয়া হয়েছে এবং আগামী দিনেও কিন্তু এই মুহূর্তে সেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এলআইসির তরফ থেকে করা হচ্ছে। মূলত সেই নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি এলআইসি বিশিষ্ট এলআইসি কর্মী প্রদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে। আরও একবার আপনার কাছে জানতে চাইব যে মূলত একটা প্রশ্ন অনেকে করছেন যে এলআইসির টাকা কেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করা হলো, কেন এলআইসি শেয়ার মার্কেটে টাকা ঢাললো বা শেয়ার মার্কেটে কেন চালু করলো? ভারত সরকার যখন চাইছে সবাই শেয়ার বাজারে ইনভেস্ট করুক, তখন এলআইসি তার 100 টাকার 82 টাকা সরকারি জায়গায় করে যে 18 টাকা মিনিমাম টাকাও শেয়ার বাজারে করবে না, এটা তো ভারত সরকার চাইছে না। কারণ ভারত সরকার তো সব কিছুতে মিউচুয়াল ফান্ড শেয়ার বাজারমুখী করে দিচ্ছে। আমাদের ছোটবেলায় শেখানো হয়েছিল শেয়ার বাজারে যেও না, ওটা ভালো জিনিস নয়, কিন্তু এখন তো এই কাজই করাচ্ছে। কিন্তু সেই জন্যে যদি 100 টাকার মধ্যে 82 টাকা প্রোটেক্টেড জায়গায় রাখা হয়, আবার ইনভেস্টমেন্ট রিটার্ন তো দিতে হবে। রিটার্ন দিতে গেলে কিছু ইনকামও তো দরকার। গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করলে 7% 8% সুদ দেয়। প্রোটেকশন দেখতে হচ্ছে, ইন্টারেস্টটা প্রোটেক্টেড তো, ইন্টারেস্ট আমাকে আর্ন করতে হবে। আর্ন করতে গেলে কিছু মার্কেটে যেতে হবে। সেই মার্কেটে যদি 82 টাকা সরকারি জায়গায় থাকে, 18 টাকা থাকে মার্কেটে, তাহলে কি বলবেন আপনি? কারণ আপনাকে তো কিছুটা ইনভেস্টমেন্ট রিটার্নটার দিকেও নজর দিতে হয় পলিসি হোল্ডার। 18% যদি লস করে যায়, লস হয়ে যায়, যদি ডুবে যায়, এক্সপিরিয়েন্স কি কত বছর পর্যন্ত এলআইসির রিটার্ন অন ইনভেস্টমেন্ট অন শেয়ার অফ শেয়ার, তার এক্সপিরিয়েন্সটা কি? এক্সপিরিয়েন্সটা হচ্ছে গত বছরে 20,000 কোটি টাকার বেশি রোজগার হয়েছে এই শেয়ার ইনভেস্টমেন্ট থেকে। তাহলে একটা জায়গা থেকে তার আগের বছর রিটার্ন কি, তার বছরেও লাভ হয়েছে। তাহলে এখনো পর্যন্ত অ্যাজ এ হোল ইনভেস্টমেন্ট অন শেয়ার্স রিটার্ন তো পজিটিভ, রিটার্ন মোর দ্যান 20,000 কোর্স, মোর দ্যান 20,000 কোর্স। তাহলে সেটা তো আপনি বলতে পারবেন না, যেখানে 20,000 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসে, তাকে তো আপনি নন প্রুডেন্ট বলতে পারবেন না। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে বলছেন? বলে তিল নেই, সেটা বলে তো হবে না। তাহলে আমরা কাছে কিছু থাকতে হবে, তারপরে বলতে হবে। অনেকে যদি শেয়ার মার্কেট আরো ধস নামে, তাহলে কোথাও গিয়ে এলআইসিও যদি এলআইসির শেয়ারও যদি পড়ে যায়, সেখানে গিয়ে এত এত মানুষের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট ডুবে যাবে না তো? সেই ভয়টা, সেই আশঙ্কাটা সবার মধ্যে। আপনাকে বলছি, ইনভেস্টেবল ফান্ড হচ্ছে 36 লক্ষ কোটি টাকা। এই 36 লক্ষ কোটি টাকার মধ্যে 28 লক্ষ কোটি টাকা সরকারি জায়গায় বিনিয়োগ থাকে। ফলে 28 লক্ষ কোটি টাকা যদি সেভ থাকে এবং হচ্ছে যে বাকি 8 লক্ষ কোটি টাকা এই এতদিনের জন্য সেইটা শেয়ার বাজারে যায়, তার মধ্যে 100টা জায়গায় ইনভেস্টমেন্ট করে। সবচেয়ে যখন লো প্রাইস মার্কেট, যখন এখন তখন মার্কেট লো দিকে আছে, ফলে কিছু ভালো ভালো শেয়ারও কম দামে পাওয়া যাচ্ছে। ফলে এলআইসি লো মার্কেটে কেনে আর হাই মার্কেটে বিক্রি করে, আর 100টা ইউনিটের মধ্যে 100টা ইউনিটই লাভ হবে, এটা তো হয়তো পারে না মার্কেটে। ফলে 100টা ইউনিটের মধ্যে 1টা-2টা ইউনিটের কিছু এক্সেপশন থাকতে পারে। হঠাৎ করে কোনো একটা এক্সেপশনাল রিপোর্টও আসতে পারে। এক্সেপশনাল রিপোর্টের জন্য এক্সেপশনাল ইন্ডাস্ট্রি, এক্সেপশনাল ইন্ডেক্স কোনো ফল করতে পারে, সেখানে তো কিছু হতে পারে। কিন্তু অ্যাজ এ হোল 100 ইনভেস্টমেন্ট, 100 জায়গায় ইনভেস্ট করেছি, তার মধ্যে 1টা-2টো জায়গায় লস হবে না, এটা তো কোনো মার্কেটের এক্সপার্টও বলতে পারবে না। ফলে অ্যাজ এ হোল কি লস হচ্ছে? ইনভেস্টমেন্ট থেকে কি লস হচ্ছে? পলিসি হোল্ডার কি পেমেন্ট না পাওয়া হচ্ছে? পেমেন্টের জন্য টাকার অভাব ঘটেছে, তো কিসের জন্য? তাই বলছি, তিল থাকা উচিত, তিলও নেই, সে তাল করা হচ্ছে। মূলত মানুষজনের এটা তিল তাল থেকেও বড় কথা, আমি বলবো যে মানুষজনের এটা চিন্তা বা আশঙ্কা একটা তৈরি হয়। স্বাভাবিক, কারণ টাকা ইনভেস্টমেন্ট করে কে? অনেক কষ্ট করে জমানো টাকা, অনেক কষ্ট করে যেটুকু জমে সেইটুকু সেটা ইনভেস্ট করে ফিউচারটাকে প্রোটেক্ট করার জন্য। সেই ইনভেস্টমেন্টটা এখন অনেকগুলো করতে পারছে না। সেই ইনভেস্টমেন্ট প্রোটেক্টেড রাখার জন্যই তো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করা হয়েছে। আমরা তো তার পক্ষে কথা বলছি এবং চাইছি যে এলআইসিআই যেভাবে পলিসি হোল্ডারে পেমেন্ট করে যাচ্ছে, আগে তো পেত না মানুষ টাকা ইন্স্যুরেন্স থেকে। একটা সময় ছিল ইন্স্যুরেন্স যখন ন্যাশনালাইজ ছিল না, তখন তো মানুষ টাকা পেত না।
ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো টাকা পায়, ফলে সেইটাই তো আমরা বলছি এলআইসিআইকে, এবং কোনো অভিজ্ঞতা ঘটেছে কি পলিসি হোল্ডার পেমেন্ট না পাওয়ার জন্য? আশঙ্কা তখনই বলবো যে কোনো কোশ্চেন এসছে, কোনো বিষয় এসছে, আসেনি। তো সেই এলআইসি যেটুকু পার্সেন্ট শেয়ার বাজারে ইনভেস্ট করে সেখান থেকে রিটার্নটা পজিটিভ, এলআইসির টোটাল ইনকাম পজিটিভ, এলআইসির রিনিউয়াল ইনকাম পজিটিভ, এলআইসি 4 লক্ষ কোটি টাকা রোজগার করলে 2.5 লক্ষ কোটি টাকা পেমেন্ট শেষ হয়ে যায়, তারপর আদার্স ইনকাম লাগেন। আর এই 1.5 লক্ষ কোটি টাকা কোথায়? এই 1.5 লক্ষ কোটি টাকা এই যে রেলকে দিচ্ছে, এই যে 1.5 লক্ষ রেলকে ইনভেস্টমেন্ট 7% সুদে, গভর্নমেন্ট এটা তো প্রোটেকশন অফ দ্য ফান্ড। তারা আমার মনে হচ্ছে 82% অফ অল ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট স্পেস, আর 18% নিয়ে বিভিন্ন রকম মার্কেটের বিভিন্ন অপশনকে গ্রহণ করতে হয়, এবং তা নাহলে ইনভেস্টমেন্টের রিটার্নটা খুব অল্প হয়ে যায়, এটাও একটা বিষয় থাকে। আর যখন ইন্টারেস্ট ডিক্লাইন করছে তখন ইনভেস্টমেন্টের ভেরি সিরিয়াস ডিসিশন। মূলত আপনি যে রিপোর্টটা দিচ্ছেন যে 4,000 কোটি টাকার মতন প্রায় ইনকাম রয়েছে, এবং 2,500 কোটি টাকা 2,50,000 আর 2,500 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে, কিন্তু মূলত প্রতি বছরে তো এটা সেম থাকে না, এই বিষয়টা তো চেঞ্জও হয়। চেঞ্জ হয় প্রতি বছরই, কোনো অসুবিধা হয়েছে? ওভার সারপ্লাস 53 লাখ বছরই কি লাভ হয়? এই মুহূর্তে দাঁড়িয়ে সলভেন্সি রেশিও বলে একটা কথা আছে আমাদের, যে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এলআইসিটা অফ হয়ে গেল, আপনি কিভাবে পেমেন্ট পলিসি হোল্ডার পেমেন্ট করতে 1.98 রেশিও, মানে এক্ষুনি 2 বার আপনি পেমেন্ট করে দিতে পারবেন এলআইসির চার্জ। তো এলআইসির পেমেন্টে কোনো কোশ্চেন এলআইসির অফিসের নেই, মিডিয়াতে আছে, কিছু কুচক্রিতে আছে, তো এলআইসি অ্যাজ এ হোল, এলআইসিআই অ্যাজ এ হোল প্রতিষ্ঠান হিসাবে এই অভিজ্ঞতা ঘটেনি। অভিজ্ঞতা না ঘটলে আমি কি বলবো বলুন? আমারও তো একটা লজিকের উপর বলতে হবে যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন তো অল অবজেক্ট অফ ন্যাশনালাইজেশন মানে ফুলফিল করছে, জাতীয় স্বার্থ রক্ষা করছে, ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষা করছে, এবং পলিসি হোল্ডার স্বার্থ রক্ষা করছে। এই তিনটে ইন্টারেস্ট একটা রক্ষা করে, এখন প্রশ্ন এসছে আজকে 56 সালের পর আজ পর্যন্ত এমনি প্রতি বছর তো আলাদা করে অ্যাকাউন্টস। অনেকে প্রশ্ন তুলছেন যে কোথাও গিয়ে এই যে টাকা বলছেন যে লাভ হচ্ছে, 2,500 কোটি টাকা মতো ইনভেস্ট হয়েছে, এবং তার পাশাপাশি 1,500 কোটি টাকা মতো লাভ রয়েছে, তো সেই টাকাটা কোথাও গিয়ে কি আপনার বা অন্যান্য অনেকেরই মনে হচ্ছে, অনেকে বলছেন এই কথাটা, যে কোথাও গিয়ে এই টাকাটা যদি শেয়ার মার্কেট বা এই যে 18% টাকা যদি শেয়ার মার্কেটে না দিয়ে যদি মানুষের জন্য আরো কিছু একেবারে সেই টাকা দিয়ে সুবিধা করে দেওয়া হতো বা পলিসি আনা হতো, সেদিকে সুবিধা হতো না? হয়তো না, কারণ হচ্ছে যে বললাম ইনভেস্টমেন্টের রিটার্নটাকেও বাড়াতে হবে। আমি যখন গভর্নমেন্ট সেক্টরে ইনভেস্টমেন্ট করছি, মানে হচ্ছে আমি হচ্ছে যে গভর্নমেন্ট সেক্টরে সমস্ত ইনভেস্টমেন্ট 7 থেকে 8% সুদ পাচ্ছি। আমাকে মার্কেটে যে পলিসি হোল্ডার্স তারা ইনভেস্টমেন্ট করে, সে একটা এক্সপেকটেশন নিয়ে আসে, সে একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবে। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিভিন্ন কনটেক্সটে দাঁড়িয়ে কম্প্যারিজনে যেন কম না হয়, তাহলে কিছু অংশ 82% মানে কোর অংশ প্রোটেক্টেড করতে পারলে 18% যদি মার্কেটে না কাটি, তাহলে রিটার্নটা তো আসবে না।